এখন অর্থনীতির এটা হচ্ছে প্রতিক্রিয়া। ক্রিয়াটা হয়ে গেছে আসলে ওই ১৫ বছরে। ব্যাংকগুলো দেউলিয়া হয়েছে, শেয়ার বাজার ধ্বংস। এটাকে রিভাইভ করতে গেলে যথেষ্ট সময় এবং চ্যালেঞ্জ এবং পরিকল্পনা লাগে। কারণ এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে বড়, বড় যে শিল্প গ্রুপ এস আলম, তারপরে সালমান এফ রহমান, তারা যে সমস্ত ব্যাংকগুলোর থেকে নিচ্ছে, শুধু ৭টা ব্যাংক না এস আলমের নিয়ন্ত্রণাধীন, অন্যান্য সরকারি ব্যাংক, জনতা ব্যাংকসহ এগুলোর থেকে যে পরিমাণ তারা হাজার, হাজার কোটি টাকা উঠায় নিছে, সেইগুলো তো খেলাপি হয়ে গেছে। সেগুলি তারা তো আর ফেরত দিতে পারছে না। আদৌ এগুলি আর মানে ফেরত পাওয়াও যাবে না। তার একটা বড় অংশ পাচার হয়ে গেছে। ফলে এইরকম একটা ধ্বংসযজ্ঞ, এটা তো মানে অর্থনীতির একটা মূল চালিকা শক্তি ব্যাংক ব্যবস্থা। যে দেশের ব্যাংক দুর্বল থাকে সে দেশের অর্থনীতি দুর্বল থাকে। এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানার দরকার নেই। তো সেইটা খুবই চ্যালেঞ্জিং। এইটা কীভাবে করে শুধুমাত্র এখন একটাই মানে রক্ষা, যে রেমিটেন্সের প্রবাহটা ভালো থাকার কারণে আমাদের এই রিজার্ভটা কমছে না, বরং বাড়ছে। রপ্তানি আয়টা মোটামুটি স্থিতিশীল আছে, খুব একটা আহামরি বাড়ে নেই। তবে এখন ওই যে শুল্ক সুবিধার কারণে হয়তো একটা জাগরণ হইতে পারে, যেটা গার্মেন্টসের রপ্তানির ক্ষেত্রে। সেটা যদি হয়, এবং এটা খুবই খুবই কঠিন একটা কাজ, এটা যতটা আমি বলছি তার চেয়ে অনেক বেশি বাস্তবের প্রয়োগ করে কাজ করে অর্থনীতিকে সেই জায়গায় নিয়ে আসাটা অনেক কঠিন। দেখেন যে সাম্প্রতিক সময় নেপাল, শ্রীলঙ্কা, ভারত সব জায়গায় কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলোতেই জিনিসপত্রের দাম কমছে। আমাদের এখানে কমছে না কেন? কমছে না কেন? ওই যে মানে পেছনের লিকেজটা, পেছনের যেই মানে কী বলে বন্ধ্যাত্ব, যে ধ্বংস, লুটপাট, সেইগুলি তো আমরা মেরামত করতে পারতেছি না। সেই কারণে অর্থনীতিটা শেষ পর্যন্ত কোন দিকে যায়, মূল্যস্ফীতিটা কিন্তু কমছে না, এক জায়গায় আছে, কখনো কখনো একটু বাড়ছে আবার কমছে। তবে পতন যেটা বলা হয়, সেই পতন ধসটা মানে থেমে গেছে। এটা একটু রক্ষা আর কি।